আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজহারুল হক রাজীব, এসিএমএ। আজকে আলোচনা করব জয়েন্ট অ্যান্ড বাই প্রোডাক্ট কস্টিং এর পার্ট 1। পার্ট 1-এ আমরা আলোচনা করব জয়েন্ট অ্যান্ড বাই প্রোডাক্ট কি, সেটা আমরা কিভাবে চিনব, কোনটা জয়েন্ট প্রোডাক্ট এবং কোনটা বাই প্রোডাক্ট। এবং এর মধ্যে যেটা জয়েন্ট কস্ট অর্থাৎ জয়েন্ট প্রোডাক্টের যে অংশটা সেটাকে কিভাবে আমরা অ্যালোকেট করব। এবং একটা ডিসিশন যদি কখনো ফার্দার প্রসেসে প্রয়োজন হয় জয়েন্ট কস্টিং এর পরে, সেই ফার্দার প্রসেসটা আমরা নিব কিংবা নিব না, সে বিষয়ে কিভাবে চিন্তা করব অর্থাৎ ক্যালকুলেশন করব, সে বিষয়গুলো আজকে আলোচনা করব। সো আমরা যদি শুধু যদি বলতে চাই যে হোয়াট ইজ দ্য মেইন প্রোডাক্ট অ্যান্ড জয়েন্ট প্রোডাক্ট অর বাই প্রোডাক্ট। মেইন প্রোডাক্ট কি বলতে আমরা বুঝি কি, জয়েন্ট প্রোডাক্ট বলতে কি বুঝি এবং বাই প্রোডাক্ট বলতে কি বুঝি। যদি ব্যাপারটা এমন হয়, যেমন আমরা যদি জানি যে গাছ থেকে গাছ কেটে আমরা একটা ফার্নিচার যদি তৈরি করতে চাই, তাহলে গাছ থেকে প্রথমত একটা কাঠ তৈরি করতে হয় ফার্নিচার উপযোগী। ফার্নিচার উপযোগী 100% গাছ থেকে 100% কাঠ তৈরি করা যায় না। সেক্ষেত্রে কিছু 100% কিছু হতে পারে কাঠের অর্থাৎ ফার্নিচার তৈরি উপযোগী। আর যেটা ফার্নিচার তৈরি উপযোগী না অর্থাৎ উচ্ছিষ্ট অংশ, যেগুলোকে আমরা পরবর্তী জ্বালানি হিসেবে ব্যবহার কিংবা অন্য কাজে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের মেইন উদ্দেশ্য গাছ থেকে কাঠ তৈরি করা, যেটাতে ফার্নিচার তৈরি করতে পারবো। এই যে মেইন উদ্দেশ্য বা মেইন যে প্রোডাক্ট, সেটাকে আমরা বলতেছি মেইন প্রোডাক্ট, যেটার ভ্যালু অবভিয়াসলি বেশি হবে। এবং যখন এমন হতে পারে যে উচ্ছিষ্ট যে অংশগুলো, যেগুলোকে আমরা জ্বালানি বা অন্য কোনো ছোট কাজে ব্যবহার করতে পারি, যেটারও একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা নিশ্চিতভাবে তুলনামূলক বিশ্লেষণে অর্থাৎ যদি আমরা বলি ওই কাঠের তুলনা অনেক বেশি কম হবে। সেক্ষেত্রে আমরা কাঠটাকে বলবো, যেটা ফার্নিচার উপযোগী যে কাঠ তৈরি হলো সেটাকে আমরা বলবো মেইন প্রোডাক্ট। আর যেটা আমরা জ্বালানির জন্য অর্থাৎ ছোট ছোট অংশগুলো, টুকরোগুলোকে, যেটা আমরা ফার্নিচার তৈরির মতো করে ইউজ করতে পারবো না, অন্য কোনো কাজে ব্যবহার করবো এবং যেটা ভ্যালু কম হবে অর্থাৎ সেলস ভ্যালু কম হবে, সেটাকে আমরা বলবো বাই প্রোডাক্ট। তাহলে আমরা যদি বলি জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট কস্টিং এ আমাদেরকে অবশ্যই চিন্তা হবে কোনটা মেইন প্রোডাক্ট এবং কোনটা বাই প্রোডাক্ট। তো মেইন প্রোডাক্ট হলো সেই প্রোডাক্টটা যে প্রোডাক্টটার ভ্যালু, সেলস ভ্যালুটা অবশ্যই বেশি হবে কম্পেয়ার যদি করি অন্য প্রোডাক্টের তুলনায়, অন্য একাধিক প্রোডাক্টের তুলনায়। অন্য যখন একাধিক প্রোডাক্ট থাকবে সেক্ষেত্রে মেন যে প্রোডাক্টের ভ্যালু সবচেয়ে বেশি থাকবে সেটাকে বলবো মেইন প্রোডাক্ট। আর যেটা ভ্যালু কম থাকবে কম্পেয়ার যদি করি মেইন প্রোডাক্টের তুলনায়, তাহলে সেটাকে আমরা বাই প্রোডাক্ট বলবো। সো আমাদেরকে জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্টে আমাদের জানতে হয় যে যে আমরা মেইন প্রোডাক্টটাকে কিভাবে ট্রিটমেন্ট করব অ্যাকাউন্টিং এ, এবং জয়েন্ট বাই প্রোডাক্টটাকে কিভাবে ট্রিটমেন্ট করব। এবং বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 09-এ জয়েন্ট প্রোডাক্ট, জয়েন্ট কস্টিং বা জয়েন্ট প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেখানে একটা গাইডলাইন দেওয়া আছে জয়েন্ট প্রোডাক্ট সম্পর্কে। সো আমরা অলরেডি জেনে গেলাম যে যখন আমরা কাঠ, আমরা গাছ ক্রয় করি, সেই গাছ থেকে আমরা কাঠ তৈরি করি। তো যখন আমরা গাছ থেকে কাঠ তৈরি করি ফার্নিচারের জন্য, তখন দুইটা প্রোডাক্ট বা একাধিক প্রোডাক্ট তৈরি হতে পারে। তো আমরা ধরে নিলাম দুইটা প্রোডাক্ট, সেক্ষেত্রে একটা হলো মেন প্রোডাক্ট, একটা হলো আমাদের বাই প্রোডাক্ট। মেন প্রোডাক্ট হলো যেটার ভ্যালু বেশি, সেলস ভ্যালু বেশি যেহেতু প্রোডাক্ট, আর বাই প্রোডাক্ট হলো যেটার ভ্যালু কম, যেটা আমরা ছোট 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 টুকরো যেগুলোকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। সো যখন আমরা গাছটা ক্রয় করলাম, সেটা হতে পারে 1 লক্ষ টাকা ক্রয় করতে পারি। সে 1 লক্ষ টাকা যে গাছটা ক্রয় করলাম, সেটা পরবর্তীতে এটার ফার্নিচার উপযোগী কিছু কাঠ তৈরি হলো, সেটার ভ্যালু হতে পারে 90,000 টাকা। আর 10,000 টাকা হতে পারে আমার ওই যে উচ্ছিষ্ট যে অংশগুলো, অন্যান্য যে অংশগুলো যেগুলোকে আমরা খুবই লো ভ্যালুতে সেল করতে পারি, সেটা হতে পারে 10,000 টাকা। তাহলে এই যে 90 এবং 10 দুইটা আলাদা ভাগ হতে পারে। অথবা আমরা এইভাবে বলতে পারি, এই যে প্রথম যে 1 লক্ষ টাকা, সেটার সেটা যে কাঠ, সেই কাঠটাও এমন হতে পারে সেই কাঠ থেকে আমাদের দুইটা বা তিনটা প্রোডাক্ট তৈরি হতে পারে প্রোডাক্ট নাম্বার এ, প্রোডাক্ট নাম্বার বি। সো প্রোডাক্ট নাম্বার এ এবং বি তে যদি আমরা বলি যে অন্যভাবে আমরা যদি বলি যে 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করলাম একটা গাছ, সেটা থেকে আমার দুইটা মেইন প্রোডাক্ট তৈরি হলো, প্রোডাক্ট এ এবং প্রোডাক্ট বি। প্রোডাক্ট এতে আমার হতে পারে যে 60,000 টাকা ভ্যালু পরিমাণ প্রোডাক্ট বা 60,000 ফিট। প্রোডাক্ট বিতে হতে পারে 40,000 টাকা ভ্যালু অথবা 40,000 ফিট প্রোডাক্ট। তাহলে আমরা এখন প্রোডাক্ট এতে ওই যে টোটাল যে প্রথম 1 লক্ষ টাকা ক্রয় করলাম, সেই 1 লক্ষ টাকার কতটুকু প্রোডাক্ট এতে যাবে, কতটুকু প্রোডাক্ট বিতে যাব, এই ব্যাপারটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে এই যে প্রথম যে প্রোডাক্টটা গাছটা ক্রয় করলাম 1 লক্ষ টাকা, সেটাকে আমরা বলবো জয়েন্ট কস্ট অর্থাৎ টোটাল কস্ট। এই জয়েন্ট কস্ট থেকে আমরা দুইটা মেইন প্রোডাক্টে অ্যালোকেট করতে হবে, মেইন প্রোডাক্ট এ এবং বি তে। সো এই অ্যালোকেশন প্রক্রিয়াতে দুই ধরনের অ্যাপ্রোচে অ্যালোকেট করা হয়।
যেখানে অ্যাপ্রোচ নাম্বার ওয়ানে যেটা মার্কেট বেস ডাটার উপর বেস করে অ্যালোকেট করা হয়, যেখানে বলা হয় সেলস ভ্যালু অ্যাট স্প্লিট অফ মেথড কিংবা নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড অথবা কনস্ট্যান্ট গ্রস মার্জিন পার্সেন্টেজ মেথড, এরকম মেথড অ্যাভেলেবেল। এবং যখন আমরা ফিজিক্যাল মেজারে বেস করে অ্যালোকেট করব জয়েন্ট কস্টটাকে, সেটাকে বলা হবে অ্যাপ্রোচ নাম্বার টু, যেটাকে অ্যালোকেট জয়েন্ট কস্ট ইউজিং ফিজিক্যাল মেজার। এই দুই অ্যাপ্রোচে জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করা হয়। সো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে জয়েন্ট কস্টের কোন অ্যাপ্রোচটা কিভাবে অ্যাপ্লিকেবল হবে, সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করবো এখন। আচ্ছা, যদি আমরা সেক্ষেত্রে এমন একটা এক্সাম্পল দেখি যেখানে দুটো প্রোডাক্ট, যেটা কস্টিক সোডা অ্যান্ড ক্লোরিন। সো কস্টিক সোডা এবং ক্লোরিন, সে প্রথমত জয়েন্ট কস্ট হবে একটা 1 লক্ষ টাকা, যেখানে সল্ট ক্রয় করা হবে 1 লক্ষ টাকা। সেই 1 লক্ষ টাকা থেকে যে সল্ট ক্রয় করা হবে সেটা টোটাল 2000 কোয়ান্টিটি হবে। সেই 2000 কোয়ান্টিটি থেকে কস্টিক সোডা এবং ক্লোরিন ক্লোরিন তৈরি হবে, এবং ক্লোরিন থেকে পিভিসি হবে। হ্যাঁ, প্রশ্নটা অনেকটা এমন ভাবে বলা আছে ডেসক্রিপশনটা এখানে নাই। তো বলা হচ্ছে যে টোটাল জয়েন্ট কস্ট, অর্থাৎ প্রথম যখন সল্ট ক্রয় করা হবে তখন 1 লক্ষ টাকা সল্ট ক্রয় করা হবে, সেখান থেকে সেপারেট যখন করবে, যে সেপারেট কস্ট অফ প্রসেসিং 800 টন ক্লোরিন ইন্টু 500 ইন্টু পিপিসি, অর্থাৎ এই জয়েন্ট কস্ট সল্ট থেকে প্রথমত কস্টিক সোডা এবং ক্লোরিন তৈরি করা হবে। এই যে ক্লোরিন যে 800 টন তৈরি করবে, 800 টন থেকে পরবর্তীতে আরো 20,000 টাকা খরচ করে আরো 500 টন পিভিসি তৈরি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম স্তর থেকে কস্টিক সোডা এবং ক্লোরিন তৈরি করা হবে, এবং কস্টিক সোডা তৈরি হবে মোট 1200 টন, এবং ক্লোরিন তৈরি হবে 800 টন। এই যে এখানে দেওয়া আছে প্রোডাকশন 1200 টন এবং 800 টন। এই 800 টনকে পরবর্তীতে পিভিসি অর্থাৎ 500 টনে রূপান্তর করার জন্য আরো 20,000 টাকা খরচ হবে। এবং সেলস টোটাল কস্টিক সোডা যে 1200 টন ছিল, টোটালটা সেল হয়ে যাবে। ক্লোরিন যেহেতু 800 টন থেকে এটা রূপান্তর করে 500-তে চলে যাবে, সো ক্লোরিন থাকবে না। পিপিসি 500 ছিল, এই 500 পুরোটাই সেল হয়ে যাবে 500 টন। এন্ডিং ইনভেন্টরি এই জন্য জিরো। কিন্তু কখনো কখনো সম্পূর্ণটা সেল না হতে পারে, সেক্ষেত্রে ইনভেন্টরি থাকবে। এবং সেলিং প্রাইস যদি কস্টিক সোডা সেল করে 50 টাকা করে সেল করতে পারবে, যদি ক্লোরিন সেল করে 75 টাকা করে সেল করতে পারবে 800 টন। যদি এটা পরিণত হয়, আবার ক্লোরিন থেকে যদি 20,000 টাকা খরচ করে পিভিসি করা হয়, তাহলে এটা 200 টাকা করে সেল করতে হবে। এই জাতীয় প্রশ্নগুলোতে আমাদের প্রথমত সবচেয়ে প্রথম করতে হয় যে যে জয়েন্ট কস্ট হলো 1 লক্ষ টাকা, যে জয়েন্ট কস্টটা কস্টিক সোডা কিংবা ক্লোরিন অথবা পিভিসির জন্য করা হলো, সেই জয়েন্ট কস্টটাকে আহ, যে ম্যাথের মধ্যে প্রেসক্রাইব করা হবে সেই মেথডে অ্যালোকেট করতে হয়। এবং সেকেন্ডলি, যখন কোনো প্রসেসিং করা হবে, যেমন ক্লোরিন থেকে পিভিসি বানানো হলো, সেক্ষেত্রে এই 20,000 টাকা, যেমন 800 টন, যেটা প্রতি টন 75 টাকা করে সেল করতে পারতো, সেটা পরবর্তীতে 500 টনে পরিণত হয়ে গেল, অর্থাৎ 800 টন হয়ে গেল, 500 টন কোয়ান্টিটি কমে গেল, এবং তার এর জন্য 20,000 টাকা খরচ হলো। কিন্তু তার পার ইউনিট প্রাইস 75 টাকা যেটা সেল করতে, সেটা আরো 125 টাকা বেশি 200 টাকা করে সেল করতে হবে। সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয় যে এই ফার্দার প্রসেসিং সে করবে কিংবা করবে না। সো এই হলো জয়েন্ট কস্টে এই কাজগুলো করতে হয়। যেমন এই ম্যাথে বলা হয়েছে রিকোয়ারমেন্ট ওয়ান, যেখানে অ্যালোকেট করতে বলছে জয়েন্ট কস্টকে 1 লক্ষ টাকাকে কোথায়, বিটুইন কস্টিক সোডা অ্যান্ড পিভিসি, কস্টিক সোডা এবং পিভিসির মধ্যে অ্যালোকেট করতে হবে। এবং বলা হয়েছে কোন অ্যাপ্রোচ অথবা কোন মেথডে করতে হবে সেটা বলা আছে। যেমন এই মেথডে বলা হয়েছে সেলস রিকোয়ার্ড ভ্যালু এট স্প্লিট অফ মেথড, অর্থাৎ স্প্লিট অফ মেথড আমাদের অ্যাপ্রোচ করার জন্য, জয়েন্ট কস্টকে অ্যালোকেট করার জন্য একটা মেথড, সেই মেথডে অ্যালোকেট করতে বলা হয়েছে। এবং বিতে বলা হয়েছে ফিজিক্যাল মেজার মেথড, সিতে ফিজিক্যাল মেজার মেথড। এবং তাহলে দুইটা মেথডের কথা রিকোয়ারমেন্ট ওয়ানে বলা হয়েছে, অন্যদিকে রিকোয়ারমেন্ট টুতে বলা হয়েছে অ্যালোকেট জয়েন্ট কস্ট 1 লক্ষ বিটুইন কস্টিক সোডা অ্যান্ড পিভিসি আন্ডার এনআরবি মেথড, অর্থাৎ নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড। তাহলে তিনটা মেথডের কথা বলা হয়েছে, সেলস ভ্যালু অ্যাট স্প্লিট অফ মেথড, ফিজিক্যাল মেজার মেথড, এনআরবি মেথড, সবগুলো মেথডের কথা বলা হয়েছে। এবং রিকমেন্ড থ্রিতে বলা হয়েছে এই যে তিনটা কস্টে, তিনটা মেথডে যখন আমরা অ্যালোকেট করব, অর্থাৎ আন্ডার দ্য থ্রি অ্যালোকেশন মেথড ইন রিকমেন্ড ওয়ান এন্ড টু, এই পর্যায়ে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ গ্রস মার্জিন পার্সেন্টেজ কস্টিক সোডা অ্যান্ড পিভিসি, অর্থাৎ গ্রস মার্জিন পার্সেন্টেজ আমরা জানতে চাচ্ছে। সো আমরা জানি জয়েন্ট কস্ট অ্যালোকেট করার জন্য তিনটা মেথড আছে, একটা ফিজিক্যাল মেজার মেথড, স্প্লিট অফ মেথড সেলস ভ্যালুতে, এবং এনআরবি মেথড। তিনটা মেথডেই এই এক্সাম্পল আমরা করব। এবং এই এক্সাম্পলে পরে আমরা দেখব যে সেটা গ্রস মার্জিনে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে এবং গ্রস মার্জিন পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়। সর্বশেষ রিকোয়ারমেন্ট 4-এ আমাদেরকে বলা হয়েছে যে এল
লাইফ টাইম সুইমিং পুল একটা কোম্পানি সে অফার করছে যে এই 800 টন 75 টাকা করে সেল করতে। সো এখন জানতে চাচ্ছে যে এই 800 টাকা যদি 75 টাকা করে সেল করবে, নাকি সে 500 টন পরিণত করে ফার্দার 20,000 টাকা খরচ করে 200 টাকা করে সেল করবে। এই ব্যাপারে একটা সিদ্ধান্ত জানতে চাচ্ছে, যেখানে বলা হচ্ছে এজুম করো অল আদার প্রোডাকশন এন্ড সেলস ডাটা সেম, সব ডাটাগুলো সেম। সেই কনসিডারেশনকে জানতে হবে যে কোন বিষয়টাকে সিদ্ধান্ত নিব, ফার্দার ডিসিশনের ব্যাপারে কথা বলা হয়েছে। সো আমরা যদি শুরুতে ফিজিক্যাল মেজার মেথডে করি, আহ, যেহেতু আমাদের তিনটা মেথডের কথা বলা হয়েছে, সেলস ভ্যালু, ফিজিক্যাল মেজার এবং নেট রিয়েলাইজেবল, প্রত্যেকটা মেথডই করবো আমরা। তার আগে এটাকে, টোটাল ম্যাথটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যেখানে কি বলা হয়েছে আমরা দেখি। যেখানে আমরা, সো জয়েন্ট কস্টের যখনই ম্যাথ আসবে আমরা চেষ্টা করবো এরকম একটা চিত্র আঁকতে, যেখানে এই বিন্দুটাকে, অর্থাৎ যখন এটা সেপারেট করার আগে, অর্থাৎ যখন আমরা বলবো 1 লক্ষ টাকা সল্ট ক্রয় করে সেটাকে দুইটা প্রোডাক্টে পরিণত করলে, একটা কস্টিক সোডা একটা ক্লোরিন, এই যে 1 লক্ষ টাকা, প্রথম যে 1 লক্ষ টাকা, সেটাকে বলা হচ্ছে জয়েন্ট কস্ট, সল্ট প্রাইস। অর্থাৎ যে বিন্দুতে এই এটা সেপারেট করার আগে যে কস্টটা, সেটাকে বলা হচ্ছে জয়েন্ট কস্ট। এবং এই সেপারেট করার আগের যে কস্টটাকে, যে বিন্দুটাকে, সেটাকে বলা হচ্ছে স্প্লিট অফ পয়েন্ট। স্প্লিট অফ পয়েন্ট হলো যে বিন্দুতে সেটাকে স্প্লিট করা হয়, ভাগ করা হয়, সেটাকে বলা হয় স্প্লিট অফ পয়েন্ট। সো এই যে এখানে এটাকে দুইটা ভাগ করা হলে, এই ভাগ করার আগে পর্যন্ত হলো জয়েন্ট কস্ট, এবং তার পরবর্তী কস্ট গুলোকে বলা হচ্ছে সেপারেবল কস্ট। এই সেপারেবল কস্ট হতে পারে যে কস্টিক সোডার জন্য কিছু কস্ট হতেও পারে, নাও হতে পারে সেপারেট করার জন্য, কিংবা ক্লোরিনের জন্য কিছু কস্ট হতেও পারে, না হতে পারে, এটা প্রশ্ন দেওয়া থাকবে। কারণ এই এক্সাম্পলে কস্টিক সোডার জন্য নতুন করে কত কষ্ট হয়েছে সে ধরনের কোনো এক্সাম্পল দেওয়া নাই, কিন্তু বলা আছে যে 1200 টন সে যদি বিক্রি করতে চায় 50 টাকা করে সেল করতে পারবে সেপারেট করার পরে, এবং ক্লোরিন যদি সে বিক্রি করতে চায় 75 টাকা করে সেল করতে পারবে। এবং এটাও বলা আছে যে ক্লোরিনকে পরবর্তীতে প্রয়োজন মনে করলে পিভিসিতে পরিণত করতে পারবে, সেক্ষেত্রে 800 টন হয়ে যাবে 500 টন, এবং 20,000 টাকা নতুন করে খরচ হবে, এবং সেটা সেল করতে পারবে 200 টাকা করে। তাহলে এই যে আমাদের স্পিরিট অফ পয়েন্টের পরবর্তী কস্টগুলোকে আমরা বলবো সেপারেবল কস্ট, তার আগের কস্টটাকে আমরা বলবো জয়েন্ট কস্ট। এখন আমাদের রিকোয়ারমেন্ট ওয়ানের এতে, রিকোয়ারমেন্ট ওয়ানের এতে আমাদেরকে বলা হয়েছে সেলস ভ্যালু এট স্প্লিট অফ মেথডে জয়েন্ট কস্টের 1 লক্ষ টাকাকে অ্যালোকেট করতে। তাহলে আমরা বলতে পারি সেলস ভ্যালু এট মেথড, এই মেথডে আমরা করব, যেখানে আমাদের প্রথম প্রোডাক্ট হলো কস্টিক সোডা, দ্বিতীয় আমরা সেটাকে বলতে পারি ক্লোরিন কিংবা পিভিসি। তো আমরা আলটিমেট প্রোডাক্ট পিভিসি, মাঝখানে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট ক্লোরিন। তো যখন আমরা সেলস ভ্যালু এট স্প্লিট অফ মেথডে করব, সেটাকে বলা হচ্ছে যে আমাদের টার্গেট হলো আমাদের জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করতে। তো জয়েন্ট কস্টটাকে যখন আমরা অ্যালোকেট করব কস্টিক সোডা এবং পিভিসি ক্লোরিনে, তখন এই সেলস ভ্যালুর যে বিন্দু আছে সেখানে, যখন এটার যে, আমরা জানি যে সেলস ভ্যালু, এই যে স্প্লিট অফ এর যে সেলস ভ্যালুটা আছে, সেই সেলস ভ্যালু দ্বারা আমরা এটাকে ওয়েট করব। অর্থাৎ সেলস ভ্যালু দ্বারা ওয়েট করার অর্থ হলো যে আমরা যখন এই সেলস ভ্যালু, এই যে স্প্লিট অফ এর পরে যে কস্টিক সোডাটা আছে, যেটা আমাদেরকে বলা আছে এই প্রশ্নে যে 1200 টন 50 টাকা করে, তাহলে আমরা 1200 টন ইন্টু 50 টাকা করলে আমাদের সেলস ভ্যালু হয় হলো 60,000 টাকা। ঠিক তেমনি আমরা যদি ক্লোরিনে কনসিডার করি, কারণ এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ক্লোরিন এবং পিভিসি আমরা সবসময় যে বিন্দুতে স্প্লিট অফের যে বিন্দু, সেখানে যে টনটা, যে প্রাইসটা দেওয়া আছে সেটাকে দিব সেলস ভ্যালু এট স্প্লিট অফ কিংবা ফিজিক্যাল মেজারে ওয়েট করার সময়। তাহলে এখানে 800 টন ইন্টু 75, 800 টন ইন্টু, অর্থাৎ মাল্টিপ্লাই 75, সেটা পেলাম 60,000 টাকা। তাহলে সেলস ভ্যালু এট স্প্লিট অফ এ কস্টিক সোডার ভ্যালু হলো 60,000, এবং ক্লোরিনের ভ্যালু হলো 60,000 টাকা। সো আমরা যদি এটাকে ওয়েট করতে চাই, তাহলে আমরা জানি একটা টোটাল করতে হবে, অর্থাৎ 60,000 যোগ 60,000, অর্থাৎ 1,20,000 টাকা। এটা আমরা পেলাম সেলস ভ্যালু এট স্প্লিট অফ, সেলস ভ্যালু এট স্প্লিট অফ, অর্থাৎ স্প্লিট অফ এ সেলস এর ভ্যালু কত।
এখন আমাদের টার্গেট হলো 1 লক্ষ টাকা যে আমার জয়েন্ট কস্ট সেটাকে অ্যালোকেট করব। অ্যালোকেট করার জন্য আমাদের ওয়েট করতে হবে এই 1 লক্ষ টাকাকে। আমি এটাতে কস্টিক সোডাতে কত দেবো, পিবি ক্লোরিনে কত দেবো, সেই জন্য আমরা একটা ওয়েট ওয়েট করে নেব। ওয়েটিংটা আমরা যখন করব তখন আমাদের করতে হবে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে ভ্যালু এটাকে ডিভাইড করতে হবে। অর্থাৎ 60,000 ইন্ডিভিজুয়াল যে কস্টিক সোডার ভ্যালু সেটাকে আমি টোটাল এই দুইটা যোগফল 1,20,000 দ্বারা ভাগ দেবো। তাহলে আমরা 50% এখানে আমরা ওয়েট পেলাম। এবং দ্বিতীয়ত যেহেতু 60,000 ভাগ 1,20,000, সেম আমরা 50% পাবো। অর্থাৎ 0.5 0.5। এটারও আমরা যোগ করলে, দুইটা যোগ করলে অলওয়েজ এই 1 পাবো। এখন এই ওয়েটের বেস করে আমরা জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করব, যেটা আমাদের টার্গেট। অর্থাৎ জয়েন্ট কস্ট অ্যালোকেটেড করব। আমরা জানি আমাদের টোটাল জয়েন্ট কস্ট হলো 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার কস্টিক সোডাতে আমরা যে এই যতটুকু জয়েন্ট কস্ট, সেই জয়েন্ট কস্টকে আমরা মাল্টিপ্লাই করব ওয়েট দ্বারা। ওয়েট দেওয়া আছে 0.5, অর্থাৎ 50,000। ঠিক সেম প্রসেসে যদি ক্লোরিনও 1 লক্ষ টাকা আমার জয়েন কস্ট, সেটাকে 0.5 দ্বারা গুণ দেবো, অর্থাৎ 50% দিয়ে করবো। তাহলে আমরা পেয়ে যাবো 1 লক্ষ টাকা। এখানেও দুটা যোগ করলে আমাদের হবে হলো জয়েন্ট কস্ট। তাহলে আমরা পেয়ে গেলাম সেলস ভ্যালু এট স্প্লিট হবে কস্টিক সোডাতে কতটুকু জয়েন্ট কস্ট হবে, জয়েন্ট কস্টে কোন অংশটা যাবে, এবং ক্লোরিনের জয়েন্ট কস্টে কোন অংশটা যাবে। একইভাবে আমরা পরবর্তীতে যখন আমরা করব আমাদের সেকেন্ড মেথড, সেকেন্ড মেথডে বলা হয়েছে আমাদের ফিজিক্যাল মেজার মেথড। তাহলে আমরা এটাকে বলতে পারি, সেকেন্ড মেথডটাকে বলতে পারি যে আমরা জয়েন্ট কস্টকে অ্যালোকেট করব ফিজিক্যাল মেজার মেথডে। ফিজিক্যাল মেজার মেথডে আমরা যখন করব তখন স্বাভাবিকভাবে এই সেলস ভ্যালু এট স্প্লিট অফ এর বদলে তখন আমাদের চলে আসবে ফিজিক্যাল মেজার, ফিজিক্যাল মেজার, ফিজিক্যাল মেজার। সো এই ফিজিক্যাল মেজার বলতে বোঝাচ্ছে যে আমরা যখন 1 লক্ষ টাকা সল্ট নিয়েছিলাম সেখান থেকে কস্টিক সোডা পেয়েছিলাম 1200 টন, এবং ক্লোরিন পেয়েছিলাম 800 টন, অর্থাৎ 1200 এবং 800 টন। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ফিজিক্যাল মেজার, অর্থাৎ কতটুকু আমাদের ফিজিক্যাল মেজার পেলাম কিসের দৃষ্টিতে, প্রোডাকশনের দৃষ্টিতে। কারণ আমরা সল্টকে নিয়ে ফিজিক্যাল মেজার প্রোডাকশন করেই আমরা পেয়েছিলাম কস্টিক সোডা এবং এবং ক্লোরিন। তাহলে এই যে ফিজিক্যাল মেজার অফ টোটাল প্রোডাকশন আমরা পেলাম, টোটাল প্রোডাকশন সেটা আমরা পেয়েছিলাম 1200 টন, পরেরটা পেয়েছিলাম 800 টন, অর্থাৎ টোটাল 2,000 টন, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। সো এখানেও আমরা ফ্যাক্টর ওয়েট করব। কিসের সাথে ওয়েট করব, যে ভাই এই 2,000 টোটাল যদি আমার প্রোডাকশন কোয়ান্টিটি হয়, এর মধ্যে কস্টিক সোডার পার্সেন্টেজ কত। যদি আমরা ফ্যাক্টর করি তখন আমাদেরকে ডিভাইড করতে হবে 1200-কে, যেহেতু কস্টিক সোডা 1200 এবং টোটাল ছিল 2,000 টন, তাহলে পাবো 0.6। সেম ভাবে যখন আমরা ক্লোরিনে করবো তখন 800 ডিভাইডেড বাই টোটাল ছিল যেহেতু 2,000, তাহলে আমরা পেয়ে গেলবো 0.4। অর্থাৎ 60% এবং 40%। এবং আমাদের যেহেতু 1 লক্ষ টাকা জয়েন করছিল, এই 1 লক্ষ টাকার এখন হয়ে যাবে 0.6%। অর্থাৎ এখানে যত পার্সেন্ট থাকবে সেটাকে 1 লক্ষ দ্বারা ভাগ দেবো। এখানে যখন 1 লক্ষ টাকাকে 0.4% করবো, অর্থাৎ জয়েন্ট কস্ট যত টাকা আছে সেটাকে উপরে যে ওয়েট পাবো সে ওয়েট দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে আমরা পেয়ে যাব আমাদের জয়েন্ট কস্ট কত। তাহলে আমরা দেখলাম যে স্প্লিট অফ ভ্যালু মেথডে কস্টিক সোডা 50,000, বাট ফিজিক্যাল মেজারে সেটা হলো 60,000 টাকা। অর্থাৎ ফিজিক্যাল মেজার এবং স্প্লিট অফ ভ্যালুতে দুইটাতে আমাদের পার্থক্য হলো ফিজিক্যাল মেজারে আমরা ওয়েট করব ফিজিক্যাল মেজারমেন্ট টোটাল প্রোডাকশন টন কোয়ান্টিটি ইত্যাদি দ্বারা, আর স্প্লিট অফে আমরা সেলস ভ্যালু স্প্লিট অফ বিদ্যুতে কত আছে সেটা দ্বারা কনসিডার করবো। এখন আমরা 3 নাম্বার যে আমাদের মেথড, এটা আমাদের ছিল 1-এর বি। 2 নম্বরে আমাদের নিশ্চয়ই মনে আছে, 2-তে বলা আছে যে রিকোয়ারমেন্ট 2-তে যে অ্যালোকেট দ্য জয়েন্ট কস্ট 1 লক্ষ টাকা বিটুইন কস্টিক সোডা অ্যান্ড পিভিসি আন্ডার এনআরবি মেথড। অর্থাৎ আমরা এখন রিকোয়ারমেন্ট 2 অনুযায়ী নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড করব। সো যখন আমরা নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড করব তখন আমরা সেটাকে বলতে পারি রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2 নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড, নেট সেবল ভ্যালু মেথড, ভ্যালু মেথড। এখানেও আমাদেরকে সেম ভাবে ফিজিক্যাল মেজার আমরা এগুলা উঠিয়ে দিই, তারপর আমাদের জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করতে হবে। এখানেও কস্টিক সোডা পিভিসি ইত্যাদিও থাকবে, বাট এখানে আমাদের একটু পার্থক্য হবে। যেহেতু নেট রিয়েলাইজেবল ভ্যালুতে আমাদেরকে করতে বলা হয়েছে,
সাধারণত নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড তখনই অ্যাপ্লাই হয় যখন যখন এটা একটা ফার্দার প্রসেসিং থাকে। তা ফার্দার প্রসেসিং থাকা মানে হলো ক্লোরিন যদি আমি না সেল করি, এটাকে আবার প্রসেসিং করে পিভিসি তৈরি করি, তখন এই যে এখানে এখানে ফাইনাল যে সেলস ভ্যালু, সেই সেলস ভ্যালু থেকে আমাদেরকে আরো কতটুকু এই যে ফার্দার প্রসেসিং কস্ট বাদ দিয়ে আমাদের ভ্যালুটাকে বের করে সেই অনুযায়ী ওয়েট করতে হয়। এটা অনেকটা আমরা যখন ইনভেন্টরি করেছিলাম লোয়ার অফ কস্ট অর নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড, সেখানে যখন নেট রিয়েলাইজেবল ভ্যালু বের করেছিলাম আমাদের নিশ্চয়ই মনে আছে, তখন আমরা এস্টিমেটেড সেলিং প্রাইস থেকে এস্টিমেটেড কস্ট কমপ্লিট বের করেছিলাম। এখানে এস্টিমেটেড সেলিং প্রাইস বলতে আমরা বোঝাচ্ছি নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথডে ফাইনাল যে সেলস বলি, ফাইনাল সেলস ভ্যালু থেকে ফার্দার প্রসেসিং কস্ট বাদ দিয়ে যে ফিগারটা পাবো সেই অনুযায়ী আমাদেরকে ওয়েট করতে হবে। সো আমরা দেখি নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথডে আমাদের কিভাবে জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করতে হবে। সো আমাদের এখানে আমাদের একটা এক্সট্রা স্টেপ করতে হবে, সেটা হলো ফাইনাল সেলস ভ্যালু। ফাইনাল সেলস ভ্যালু, সো ফাইনাল সেলস ভ্যালু যদি আমরা বলি, সেক্ষেত্রে ফাইনাল সেলস ভ্যালু হবে কস্টিক সোডার ক্ষেত্রে ফাইনাল সেলস ভ্যালু, যেহেতু কস্টিক সোডাতে একটাই স্টেপস, পরবর্তীতে কোনো স্টেপস হয় না। এখানে বলা আছে 1200 টন, প্রত্যেক টন 50 টাকা করে সেল হবে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে বলা হয়েছে ফাইনালি যখন সে 800 টনকে ক্লোরিনকে পিভিসি তৈরি করতে 500 টন তৈরি করতে পারবে, যখন 800 টন ক্লোরিন ছিল 75 টাকা, সেটা পিভিসিতে সে সেল করতে পারবে 200 টাকা করে। এবং আমরা ফাইনাল সেলস ভ্যালু মানে সর্বশেষ সেলস ভ্যালুটাকে ব্যবহার করবো। তাহলে টোটাল হবে 1,60,000 টাকা। এক্ষেত্রে আমাদেরকে আরো এক্সট্রা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হলো ডিডাক্ট করতে হবে সেপারেবল কস্টকে। অর্থাৎ যখন সেলস ভ্যালু একটা স্প্লিট অফ করছিলাম, তখন আমরা এই ক্লোরিনের ভ্যালুটা শুধুমাত্র পিভিসি পর্যন্ত ভ্যালুটা কনসিডার করে নাই, এবং আমরা সেপারেবল কস্টও ইউজ করি নাই। কিন্তু যখন এনআরবি মেথড করবো, ফাইন্যান্সিয়াল ভ্যালু থেকে আমাদের সেপারেবল সেপারেবল কস্টটাকে মাইনাস করতে হবে। কস্ট সোডাতে কোনো সেপারেবল কস্ট ছিল না, কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে প্রশ্নে বলা আছে আমাদের এখানে 20,000 টাকা সেপারেবল কস্ট ছিল। তো 20,000 টাকা সেপারেবল কস্ট থেকে বিয়োগ করলে আমরা যখন এই 60,000 থেকে মাইনাস করবো সেপারেবল কস্টকে, আমরা যে ভ্যালুটা পাবো, এই ভ্যালুটাকে আমরা বলতে পারি, এই ভ্যালুটাকে অর্থাৎ এই ভ্যালুটাকে আমরা বলতে পারি নেট রিয়েলাইজেবল ভ্যালু এট স্প্লিট অফ পয়েন্ট। নেট রিয়েলাইজেবল ভ্যালু এট স্প্লিট স্প্লিট অফ পয়েন্ট। এখন আমরা এই নেট রিয়েলাইজেবল ভ্যালু এট স্প্লিট অফ পয়েন্টের বেসিসে ওয়েটিং করতে হবে। ওয়েটিংটা করবো কিভাবে, এই 1,40,000-এর মধ্যে এই 60,000 টাকা কত পার্সেন্ট, সেটা করার জন্য আমাদেরকে 60,000 টাকা অর্থাৎ কস্টিক সোডা নেট রিয়েলাইজেবল ভ্যালু এট স্প্লিট অফ পয়েন্টকে ডিভাইড করতে হবে 1,40,000 টাকা দিয়ে। তাহলে আমরা পেয়ে যাব ওয়েটিং ফ্যাক্টরটা কত, ওয়েটিংটা কত। ঠিক একইভাবে আমাদের পিবিসির 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 80,000-কে আমরা ডিভাইড করব 1,40,000 টোটাল ভ্যালু দ্বারা। সেক্ষেত্রে আমরা পেয়ে যাব, যেহেতু এটা পিবিসি আমরা শুধু পিবিসিটা লিখি, সেটা মোর মিনিংফুল, তাহলে সেই যাতে আমরা পেয়ে যাব পিবিসির ওয়েট কত। তাহলে আমরা ওয়েট পেয়ে গেলাম, কস্টিক সোডার ওয়েট এবং পিবিসির ওয়েট। এই ওয়েট অনুযায়ী আমরা অ্যালোকেট করব সেম আগের মতন, অর্থাৎ 1,00,000 টাকা আমার জয়েন্ট কস্ট, সেটাকে আমি অ্যালোকেট করব যে ওয়েটটা পেলাম কস্টিক সোডার জন্য, সেটাতে মাল্টিপ্লাই করব। কিভাবে পিবিসিরও 1,00,000 টাকা আমার জয়েন্ট কস্ট, সেটাকে আমরা মাল্টিপ্লাই করব যতটুকু পিবিসিতে পেলাম, যতটুকু পিবিসিতে পেলাম সেটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে আমরা জয়েন্ট কস্ট পেলাম এখানে হলো 42,857, এখানে 57,142.85 অর্থাৎ 43 টাকা। অর্থাৎ টোটাল জয়েন্ট কস্ট হবে 1,00,000 টাকা। তাহলে আমরা তিনটা মেথডে দেখলাম কিভাবে করতে হয়, ফিজিক্যাল মেজর মেথড, সেলস ভ্যালু এট স্প্লিট অফ মেথড, এবং নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যদি কোনো এক্সাম্পল এমন হয়, যেমন এখানে এখানে বলা হয়েছে যে 500 টন থেকে 500 টনে, যেমন আমরা সেসবিলিটি স্প্লিট অফ পয়েন্টে 1200 টন ছিল, 1200 টন সম্পূর্ণটা বিক্রি করছে সেই কনসিডারেশন বলা আছে, এবং 800 টনের মধ্যে 800 টন বিক্রি করছে, অর্থাৎ নেট অর্থাৎ ইন্ডিং ইনভেন্টরি ছিল না। যদি কোনো প্রশ্নে এমন থাকে যে কস্টিক সোডা 1200 টন ছিল, এর মধ্যে সেল করছে 1,000 টন, তাহলে 200 টন, তাহলে 200 টন তার ইন্ডিং ইনভেন্টরি। এবং 800 টন ক্লোরিন ছিল, সেখানে ফার্দার প্রসেসে 800 টন না গিয়ে 700 টন গিয়ে সেখান থেকে 500 টন হলো, অর্থাৎ ইন্ডিং ইনভেন্টরি 100 টন। অর্থাৎ যখনই ইন্ডিং ইনভেন্টরি থাকে, তখন আমাদের মনে রাখতে হবে সেলস ভ্যালু এট স্প্লিট অফ পয়েন্টের যখন আমরা সেলস ভ্যালু করবো ওয়েটিং এর জন্য, তখন আমরা অবশ্যই ম্যানুফ্যাকচারিংটাকে কনসিডার করবো। তখন অবশ্যই আমরা ম্যানুফ্যাকচারিংটাকে কনসিডার করবো, ম্যানুফ্যাকচারিং নট সেলস ইউনিটকে কনসিডার করবো।
অর্থাৎ স্প্লিট অফ পয়েন্টে যা আমার অ্যাভেলেবেল তাহা দিয়ে আমাকে সেলস ভ্যালু বের করতে হবে, সেই সেলস ভ্যালু দ্বারাই আমাকে ওয়েট করতে হবে। তাহলে আমরা জয়েন্ট কস্ট অ্যালোকেট করলাম, যেখানে আমরা দেখলাম এক একটা মেথডে, প্রত্যেকটা মেথডে জয়েন্ট কস্ট ডিফারেন্ট হয়। যেমন সেসবিলিটি স্প্লিট অফে কস্ট স্ট্রাকচারটা 50,000 ছিল, যেখানে ফিজিক্যাল মেজরে ছিল 60,000 টাকা, যেমন এনআরবিতে ছিল 42,857 টাকা। এর বাইরে আমাদেরকে সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হলো, যেমন এখানে একটা সিদ্ধান্ত নিতে হয়। যেমন এই ম্যাথে বলা হয়েছে, তারা একটা কোম্পানি অফার করছে যে সে, যে যখন তার কাছে অ্যাভেলেবেল ক্লোরিন, সেই ক্লোরিনটাকে 800 টন সেল করতে পারে 75 টাকা করে। অর্থাৎ প্রয়োজন নাই পিভিসিতে নিয়ে নতুন করে 20,000 টাকা খরচ করে 200 টাকা করে সেল করা। এক্ষেত্রে কোম্পানি কি ক্লোরিন সেল করবে নাকি পিভিসি করবে? অর্থাৎ পিভিসি করলে তাকে নতুন করে প্রসেসিং কস্ট করতে হবে। কোন সিদ্ধান্তটা নেবে? সো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে অবশ্যই কি করতে হবে, তাদেরকে তার প্রফিট বেশি অথবা কম সেটা দেখতে হবে। তার পূর্বে রিকোয়ারমেন্ট 3-তে আমাদেরকে বলা আছে যে রিকোয়ারমেন্ট 1 and 2-তে আমরা যে অ্যালোকেশন পেলাম সেই বেসিসে গ্রস মার্জিন পার্সেন্টেজ বের করতে হবে কস্টিক সোডা এবং পিভিসি। সো আমরা গ্রস মার্জিন পার্সেন্টেজ, যেটা আমাদের রিকোয়ারমেন্ট 3-তে বলা আছে, গ্রস মার্জিন পার্সেন্টেজ বের করব। আমরা গ্রস মার্জিন বলতে আমরা জানি যে রেভিনিউ থেকে আমরা যখন লেস করি কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, তাহলে আমরা বলতে পারি সেটা হলো আমার গ্রস মার্জিন। যেমন গ্রস মার্জিন, তাহলে গ্রস মার্জিন আমরা বের করবো হলো রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, গ্রস মার্জিন, গ্রস মার্জিন। এবং গ্রস মার্জিন পার্সেন্টেজ যখন আমরা করব, গ্রস মার্জিন পার্সেন্টেজ যখন আমাদের প্রয়োজন হবে এবং আমরা করব, তখন এই গ্রস মার্জিন পার্সেন্টেজ হবে এই রেভিনিউ, গ্রস মার্জিন যাহা পাবো সেটাকে আমরা ডিভাইড দেব রেভিনিউ দ্বারা, দিলেই আমরা পেয়ে যাব গ্রস মার্জিন পার্সেন্টেজ, গ্রস মার্জিন পার্সেন্টেজ। সো এখানে যেহেতু আলাদা আলাদা তিনটা মেথডে করতে বলা হয়েছে আমাদেরকে, অর্থাৎ যখন আমরা কস্টিক সোডা করব সেটাও তিনটা মেথডে করতে হবে, যখন আমরা পিভিসি করব সেটাও তিনটা মেথডে করতে হবে। সো আমরা প্রথমত একটা কাজ করতে পারি, গ্রস মার্জিন পার্সেন্টেজ কস্টিক সোডাটা করতে পারি, আলাদা আলাদা প্রোডাক্ট অনুযায়ী আমরা করব। সেক্ষেত্রে আমাদের এই পিভিসিটা আমরা পরে আলাদা করব। তো কস্টিক সোডাটা আমরা যেহেতু তিনটা মেথডে আলাদা আলাদা আমাদের কস্ট অফ গুডস সোল্ড, সেজন্য আমরা আলাদা আলাদা মেথড করব। আমরা জানি প্রথম মেথড হলো আমাদের স্পিড অফ মেথড। দ্বিতীয় মেথড, তৃতীয় মেথড হলো আমাদের ফিজিক্যাল মেজার মেথড, এবং 3 নম্বর মেথড হলো আমাদের নেট রিয়ালাইজেবল মেথড। অর্থাৎ তিনটা মেথডে জয়েন্ট কস্ট অ্যালোকেট করে। সো আমরা তিনটা মেথডেই দেখবো গ্রস মার্জিন কিভাবে বের করতে হয়। এবং তিন মেথডেই আমার রেভিনিউ সেম থাকবে, কারণ এই মেথডের কারণে আমার শুধুমাত্র জয়েন্ট কস্টে অ্যালোকেশনের ডিফারেন্স হচ্ছে। তো রেভিনিউ অলওয়েজ সেম। রেভিনিউ ছিল আমাদের হলো 1200 টন, যদি আমরা কস্টিক সোডা সেল করতে পারি বলা ছিল 50 টাকা করে। সো রেভিনিউ 60,000 টাকা, সেটা তিনোটা মেথডে সেম হবে। স্প্লিট অফে যা ফিজিক্যাল মেজর তাই, এনআরবিতে তাই। আমাদের চেঞ্জ হবে যেহেতু এখন পর্যন্ত আমরা যতটুকু করছি সেখানে শুধুমাত্র একটা কস্টে দেখেছি আমরা, সেটা জয়েন্ট কস্ট, এর বাইরে কোনো কস্ট দেখি নাই। এর বাইরে আরো একটা কস্ট হয়েছে, যেটা হলো শুধুমাত্র পিভিসির জন্য, কিন্তু কস্টিক সোডার জন্য কোনো কস্ট হয় নাই। সো সেই কস্টটা বলা হচ্ছে জয়েন্ট কস্ট, যেটা কস্টিক সোডার জন্য হয়েছে। তাহলে আমরা এই কস্ট অফ গুডস হলে আমাদের, কস্ট অফ গুডস হলে আমাদের যাবে শুধুমাত্র শুধুমাত্র একটা কস্ট, সেটা হলো জয়েন্ট কস্ট। যেহেতু, কিন্তু যখন আমরা পিভিসি করব তখন ফার্দার প্রসেসিং কস্টও যাবে। অর্থাৎ স্প্লিট অফ এ মেথডে আমরা দেখব, স্প্লিট অফ মেথডে কত টাকা ছিল, 50,000। ফিজিক্যাল মেজরে সেটা ছিল 60,000 টাকা, এবং নেট রিয়েলাইজেবল মেথডে সেটা 42,857 টাকা। তাহলে আমরা বলতে পারি কস্ট অফ গুডস সোল্ড তার স্প্লিট হবে 50,000, যেটা ফিজিক্যাল মেজরে 60,000 টাকা, কিন্তু নেট রিয়েলাইজেবল মেথডে সেটা 42,857 টাকা। তাহলে আমরা রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, আমরা পেয়ে যাব গ্রস মার্জিন। ঠিক একইভাবে ফিজিক্যাল মেজরে পেয়ে যাব, ফিজিক্যাল মেজর পাবো 0। তো গ্রস মার্জিন থেকে আমরা আবার রেভিনিউ, গ্রস মার্জিনকে ডিভাইড দিব রেভিনিউ দ্বারা, তাহলে আমরা পাবো হলো গ্রস মার্জিন পার্সেন্টেজ। সবগুলোতে সেম গ্রস মার্জিন পার্সেন্টেজ। সো এভাবে আমরা গ্রস মার্জিন পার্সেন্টেজ অফ কস্ট এক্সটা বের করতে পারি। একইভাবে আমরা এখন বের করব, আর আমাদের যেহেতু দুইটা প্রোডাক্টেরই গ্রস মার্জিন পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে,
সো আমাদের প্রথম প্রোডাক্টটা করলাম কস্টিক সোডা, সেকেন্ড আমরা করব হলো পিভিসি। তো পিভিসি যখন করব, এক্ষেত্রে আমাদেরকে যেহেতু একটা অতিরিক্ত কস্ট আছে আমাদের পিভিসিতে, ফার্দার প্রসেসিং কস্ট, সো আমরা সুবিধার্থে জয়েন্ট কস্টটাকে একাধিকভাবে ভাগ করে নেব। কস্ট অফ গুডস সোল্ডে যদি একাধিক কস্ট আমাদের, আমরা সেক্ষেত্রে করতে পারি, ফাইন, অর্থাৎ আমাদের এখানে যে কস্ট রেভিনিউ স্প্লিট অফ মেথডে আমরা এগুলো সবগুলোকে বাদ দিয়ে দিই। আচ্ছা, রেভিনিউ আমাদের যেহেতু আমরা এখন পিবিসি কাজ করতেছি, অর্থাৎ গ্রস মার্জিন পার্সেন্টেজ অফ পিবিসি, আমরা জানি 800 টনকে 500 টনে পরিণত করলে আমরা 200 টাকা করে সেল করতে পারবো, সেটা যে কোনো মেথডে হোক। সো রেভিনিউ অলওয়েজ সেম। কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে আমরা জানি যদি আমরা কস্টের কথা চিন্তা করি, যেটা কস্ট কত, এবং আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু এখানে কোনো ইন্ডিং ইনভেন্টরি নেই, সো যা কস্ট হয়েছে পুরোটাই এই রেভিনিউর সাথে সম্পর্কিত। যেই ম্যাথে ইন্ডিং ইনভেন্টরি থাকবে সেখানে এই কস্ট অফ গুডস সোল্ড থেকে আমাদের ইন্ডিং ইনভেন্টরি মাইনাস করে যাহা অ্যাভেলেবেল সেটা হলো এই রেভিনিউর সাথে কম্পেয়ার করতে হবে। এই ম্যাথে যেহেতু কোনো ইন্ডিং ইনভেন্টরি নাই, সো আমাদের যাহা কস্ট হয়েছে সবগুলো এই রেভিনিউর সাথে সম্পর্কিত। সো কস্ট অফ গুডস সোল্ড এর দুইটা অংশ, একটা হলো জয়েন্ট কস্ট, একটা প্রসেসিং কস্ট যেটা 20,000 টাকা। জয়েন্ট কস্টে জয়েন্ট কস্টে আমরা আহ, বিভিন্ন মেথডে বিভিন্ন ধরনের জয়েন্ট কস্ট পেয়েছি। যেমন পিপিসির ক্ষেত্রে আমরা জয়েন্ট কস্ট পেয়েছি স্প্লিট হবে 40,000, সরি 60,000, ফিজিক্যাল মেজরে 40,000, এবং সর্বশেষ পেয়েছিলাম 57,142। 57,142। তাহলে আমরা বলতে পারি প্রথমটাতে পেয়েছিলাম 50,000, পরে 40,000, 40,000। তাহলে জয়েন্ট কস্ট 50,000 স্প্লিট হবে, 60,000 টাকা হলো ফিজিক্যাল মেজার মেথডে, এবং জয়েন্ট কস্ট এনআরবি মেথডে 57,143 টাকা, এনআরবি মেথডে 57,143 টাকা। অন্যদিকে প্রসেসিং কস্ট ফিজিক্যাল সবগুলো মেথডে সেম 20,000 টাকা, সবগুলো মেথডে আমাদের সেম 20,000 টাকা। তাহলে আমরা যদি বলি আমাদের গ্রস মার্জিন কত, তাহলে আমাদের লাগবে হলো রেভিনিউ থেকে টোটাল কস্ট অফ গুডস কত, তা আমরা জয়েন্ট কস্টকে প্লাস করে দিই, জয়েন্ট কস্ট প্লাস প্রসেসিং কস্ট, অর্থাৎ সেটা স্প্লিট হবে 70,000 টাকা, ফিজিক্যাল মেথডে 80,000 টাকা, এবং এনআরবিতে 57,143 টাকা। তাহলে আমরা যদি এখন রেভিনিউ বের করতে চাই যে গ্রস মার্জিন কত আমার, গ্রস প্রফিট আর মার্জিন কত, তাহলে আমাদেরকে 1 লক্ষ, অর্থাৎ রেভিনিউ থেকে মাইনাস করতে হবে 70,000 টাকা। 70,000 টাকা পেলে আমরা জয়েন্ট কস্ট প্লাস প্রসেসিং কস্ট মাইনাস করলে যেটা পাবো সেটাই গ্রস মার্জিন। সেম ভাবে আমাদেরকে ফিজিক্যাল মেজার মেথডেও ক্রস মার্জিন বের করবো, এবং নেট রিয়েলাইজও ভ্যালু মেথডে ক্রস মার্জিন করবো। এবং আমাদের যেহেতু গ্রস মার্জিন পার্সেন্টেজ বের করতে বলছে, তাহলে গ্রস মার্জিন পার্সেন্টেজ আমরা বের করবো, গ্রস মার্জিন যাহা পেলাম সেটাকে ডিভাইড দিব রেভিনিউ দ্বারা, অর্থাৎ গ্রস মার্জিন ছিল 30,000, 30,000-কে ডিভাইড দিব 1 লক্ষ টাকা, তাহলে আমরা পাবো গ্রস মার্জিন পার্সেন্টেজ। সেম ভাবে আমরা ফিজিক্যাল মেজরে 20,000-কে ডিভাইড দিব 1 লক্ষ টাকা, সেম ভাবে আমরা 22,857 টাকা যে গ্রস মার্জিন সেটাকে ডিভাইড দেবো 1 লক্ষ টাকা, তাহলে আমরা পেয়ে যাব গ্রস মার্জিন পার্সেন্টেজ। তাহলে আমরা স্প্লিট অফে আমরা দেখলাম কস্ট অফ গুডস হলে 50,000 টাকা জয়েন্ট কস্ট, এবং ফিজিক্যাল মেজরে 60,000 টাকা। ফিজিক্যাল মেজরে আমাদের, ফিজিক্যাল মেজরে আমাদের জয়েন্ট কস্ট ছিল 40,000 টাকা, তাহলে এখানে 60,000 না, এটা হবে 40,000 টাকা জয়েন্ট কস্ট, 40,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের গ্রস মার্জিন পার্সেন্টেজ পিভিসি 30%, 40% এবং 22.857%। তাহলে রিকোয়ারমেন্ট 3 শেষ। এখন আমরা যদি রিকোয়ারমেন্ট 4 এর কথা বলি, যে 4 এ আমাদেরকে বলা হয়েছে যে আহ, সে কস্টিক সোডা সেল করবে নাকি পিভিসি সেল করবে। কস্টিক সোডা সেল করলে 75 টাকা করে সেল করতে পারবে, কিন্তু পিভিসি সেল করলে 200 টাকা করে সেল করতে পারে, সেক্ষেত্রে তাকে ফার্দার আরো 20,000 টাকা খরচ হবে। যখন এই ধরনের সিদ্ধান্ত নিতে বলা হবে, তখন অবশ্যই যে আমি যদি পরবর্তী স্টেপসে যাই সেক্ষেত্রে আমার ইনক্রিমেন্টাল রেভিনিউ, অর্থাৎ অতিরিক্ত কতটুকু রেভিনিউ হবে সেটাকে কম্পেয়ার করতে হবে ইনক্রিমেন্টাল কস্ট ধারা, অর্থাৎ অতিরিক্ত কতটুকু কস্ট হবে, অর্থাৎ ইনক্রিমেন্টাল রেভিনিউ থেকে মাইনাস করতে হবে ইনক্রিমেন্টাল কস্ট, ইনক্রিমেন্টাল রেভিনিউ থেকে মাইনাস করতে হবে ইনক্রিমেন্টাল কস্ট, যে আমার অতিরিক্ত এই ফার্দার প্রসেসে গেলে অতিরিক্ত কতটুকু রেভিনিউ আসবে। যেমন আমরা জানি 800 টাকা, যদি 800 টাকা সে বিক্রি করতে পারতো 800 টন,
75 টাকা করে। কিন্তু যদি সে ফার্দার প্রসেসে যায় তাহলে সে বিক্রি করতে পারবে 500 টন 200 টাকা করে। তাহলে ফার্দার প্রসেসে গেলে সে 500 টন 200 টাকা করে সেল করতে পারবে। কিন্তু সে যদি ফার্দার প্রসেসে না যেত তাহলে সে 800 টন বিক্রি করতে পারতো 75 টাকা। তাহলে অতিরিক্ত এই যে 800 টন 75 টাকা করে বিক্রি করলে যাহা পেত, কিন্তু সে ফার্দার প্রসেসে গেলে 500 টন 200 টাকা করে বিক্রি করলে তার কতটুকু বেশি পায়, সেক্ষেত্রে আমরা দেখলাম 40,000 টাকা তার অতিরিক্ত রেভিনিউ হবে। এবং এই অতিরিক্ত রেভিনিউর জন্য তার ফার্দার প্রসেসিং কস্ট হবে 20,000 টাকা, যেটা প্রশ্ন আমরা অলরেডি আলোচনা করছি। তাহলে আমরা দেখলাম যে ইনক্রিমেন্টাল রেভিনিউ যেখানে 40,000 টাকা, অর্থাৎ ফার্দার প্রসেসে গেলে 40,000 টাকা রেভিনিউ হবে, কিন্তু তার কস্ট হবে 20,000 টাকা। তাহলে অতিরিক্ত তার অপারেটিং ইনকাম হবে 20,000 টাকা, যেটাকে আমরা বলতে পারি ইনক্রিমেন্টাল অপারেটিং ইনকাম। ইনক্রিমেন্টাল অপারেটিং ইনকাম। ইনক্রিমেন্টাল অপারেটিং ইনকাম। এ পর্যায়ে একটা কোম্পানি সিদ্ধান্ত নিতে পারে, যেহেতু আমার ফার্দার প্রসেসে 20,000 টাকা খরচ করার কারণে আমার রেভিনিউ বেশি হয়েছে, তাহলে এই জাতীয় অফার আমি অবশ্যই অবশ্যই আমি রিসিভ করব না। কারণ আমি যদি 800 টন না করে পরবর্তী স্টেপসে যাই, অর্থাৎ এই অফারটা রিসিভ করলে আমাকে আহ, আমি 20,000 টাকা কম অপারেটিং ইনকাম করতে হবে, অর্থাৎ স্যাক্রিফাইস করতে হবে। এই জন্য সে এই যে ব্যাপারে সে সিদ্ধান্ত নিবে যে আমি অবশ্যই ফার্দার প্রসেসে গিয়ে আমি ইনক্রিমেন্টাল রেভিনিউ এবং ইনক্রিমেন্টাল কস্ট কম্পেয়ার করে দেখলাম যে ফার্দার প্রসেসে গেলে আমার জন্য এটা প্রফিট সিচুয়েশন হবে। এভাবে আমরা জয়েন্ট কস্ট করতে পারি। সো জয়েন্ট কস্টের আমাদের প্রথমত চ্যালেঞ্জ হলো জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করা। সেকেন্ড চ্যালেঞ্জ হলো সিদ্ধান্ত নেওয়া যে ফার্দার প্রসেসে যাব কিংবা যাব না। এবং এই মেয়াদের বাইরে আমাদের স্পেশাল সিচুয়েশন থাকতে পারে, অর্থাৎ অতিরিক্ত যে সিচুয়েশন থাকতে পারে যেখানে ইন্ডিং ইনভেন্টরি থাকবে। যখন ইন্ডিং ইনভেন্টরি থাকবে তখন আমাদেরকে দুইটা জায়গায় আমাদেরকে অতিরিক্ত কাজ করতে হতে পারে। একটা হলো আমরা যখন সেলস ভ্যালুটাকে অ্যাট স্প্লিট অফ পয়েন্টে চিন্তা করবো তখন ম্যানুফ্যাকচার চিন্তা করব। এবং যখন আমরা গ্রস মার্জিন করবো তখন কস্ট অফ গুডস সোল্ড থেকে ইন্ডিং ইনভেন্টরি বাদ দেবো। সেভাবে আমরা জয়েন্ট কস্ট করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। জয়েন্ট কস্ট আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।